জ্যৈষ্ঠের ক্লান্ত দুপুর, সূর্য ঠিক মাথার উপরে, তার তীর্যক উত্তপ্ত রশ্মিতে চারিদিকে প্রখর গরম। দারোয়ান আহাদ মিয়ার নিমিলিত ত্রোচন ঘুমে ঢুলুমুলু। অজ্ঞাত এক তরুণীর কণ্ঠ নিঃসৃত মিহি তরঙ্গধ্বনি দারোয়ানের কর্ণকুহরে প্রবেশ করল। এখানে ফর্সা লম্বা করে একজন ছেলে থাকে, চুলগুলো একটু বড় বড়, খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁট গোলাপি, হাসলে একটা গেজ দাঁত দেখা যায়। চোখ খুলে সামনে দাঁড়ানো আগন্তুক তরুণীর দিকে তাকিয়ে মহা বিরক্তি নিয়ে দারোয়ান বলল, সব ব্যাচেলার ছেলেরা থাকে এখানে, কার চেহারা কীরকম সব কি আমি মুখস্থ করে রাখছি? অবসন্ন দুপুরে এমন অবন্তর প্রশ্ন শুনে দারোয়ান অমর্ষিত হলো খানি। গেটের ভিতরের চারতলা আকাশি রঙের ভবনটার দিকে বারংবার উৎসুক চোখে তাকাচ্ছে অজ্ঞাত তরুণী। দারোয়ানের উত্তরে হতাশ হয়ে পড়ল, আলু অর্জুনের মতো খোঁচা খোঁচা দাড়ি, বড় বড় চুল, গোলাপি ঠোঁটওয়ালা কোনো ব্যাচেলর ছেলে থাকে এখানে? আলু অর্জুনকে চেনেন তো? শুধু গেজ দাঁতটা ব্যতিক্রম, এছাড়া একদম লুক লাইক আলু অর্জুন। তরুণীর কথাগুলো দুর্বোধ্য লাগলো দারোয়ানের কাছে। দারোয়ান আপাদমস্তক এক নজর দেখল তরুণীকে। বয়স 16-17 হবে। আলখেল্লার মতো ঢোলা ঢিলা হাঁটু, ছুঁই ছুঁই বেগুনি রঙের একটা জামা পরা, জিন্স প্যান্ট প্রায় হাঁটু অবধি তোলা, দুই কাঁধে ব্যাগ ঝোলানো, ছোট ছোট সিল্কি চুল কাঁধ বরাবর গিয়ে পড়ে, চেহারায় অস্থির ভাব, চোখে মুখে চঞ্চলতার ঝিলিক। দারোয়ান সহজে ঝামেলা মেটাতে বলল, আল্লু অর্জুন কেডাই? না, এই রকমের কেউ থাকে না। তরুণীর মুখব্যঞ্জন দেখে বোঝা যাচ্ছে দারোয়ানের এমন উত্তরে বিরক্ত সে। গলায় কিছুটা রাগের ভাব এনে বলল, আমি ভেতরে গিয়ে খুঁজে দেখি, তাহলে আমায় ভেতরে ঢুকতে দিন, জরুরি প্রয়োজন আছে। এইখানে ব্যাচেলার পোলা ফাহিন থাকে, কোনো মাইয়া মানুষ এলাও না। যে রাস্তা দিয়ে আইসেন ওই রাস্তা দিয়া ভাগেন। একরোখা তরুণী ভিতরে ঢুকতে বাধাপ্রাপ্ত হওয়ায় কিছুটা চেঁচিয়ে বলল, আমিও তো ব্যাচেলর মেয়ে, ব্যাচেলর ছেলেদের খোঁজে তো ব্যাচেলর মেয়েরাই আসবে, নাকি বুড়ো বুড়ো বেটিরা আসবে, কোনটা? আগন্তুক তরুণীর এরূপ আচরণে দারোয়ান অবাক হলো বেশ। আজব মাইয়া মানুষ। এই আপনি কেডা? আমি অরুণী। আমায় যদি আজ এই বাসায় ঢুকতে না দেন তাহলে আপনার চাকরি খেয়ে ফেলবো। চাকরি খাওয়ার কথা শুনে দারোয়ান অচিরেই ভীতিগ্রস্ত হয়ে পড়ল। অরুণী চাকরি খাওয়ার ক্ষমতা রাখে কিনা সেটাও ভাবল না দারোয়ান। গলার স্বর নরম হয়ে আসলো, বলল, বাসার সামনে বাগানে কার্তিক মশাই ফুল গাছে পানি দিতেছে, ওনার লগে কথা কন, দেখেন ঢুকতে দেয় কিনা। এইটুকু বলে থেমে দারোয়ান গলা উঁচিয়ে ডাকল, কার্তিক মশাই, ও কার্তিক মশাই। বুড়ো কার্তিকের প্রাণের শ্রবণ শক্তি বয়সের সাথে সাথে কমে এসেছে। কমপক্ষে 10 বার ডাকতে হবে তাকে। দারোয়ান গলার আওয়াজ আরো বৃদ্ধি করে ডাকল। 11-12 ডাকের মাথায় বৃদ্ধ কার্তিক জবাব দিল, কি হয়েছে দারোয়ান বাবু? কার্তিক কর্মকার দারোয়ানের ডাকে এগিয়ে আসতে লাগলো গেটের দিকে। বয়সের সাথে সাথে হাঁটার গতিও কমে এসেছে। অরুণী মহা চিন্তায় পড়ে গেল। মনে মনে ভাবছে, কার্তিক মশাই কি বাসার কর্তা? অরুণীর ভাবনায় ছেদ ঘটিয়ে দারোয়ান স্বস্তিপূর্ণ গলায় বলল, যান এবার কর্তা বাবুর লগে কথা কন, ইনি বাসার মালিক কার্তিক কর্মকার। অরুণী তাকিয়ে দেখল সত্তরার্ধ বুড়ো এক লোক, চোখের মোটা ফ্রেমের চশমা দেওয়া, গলায় পৈতা ঝোলানো, কপালে তিলক কাটা, বয়সের ভারে শরীরের চামড়া কুঁচকে গিয়েছে। কালো রোগা পাতলা কার্তিক কর্মকার চশমাটা মুছে চোখে দিয়ে অরুণীর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? কে তুমি? দারোয়ান এখন মনে মনে অপেক্ষায় আছে কখন কার্তিক কর্মকার অরুণীকে বাসায় ঢুকতে না দিয়ে চলে যেতে বলবে। কিন্তু দারোয়ানের মনোবাসনা পূর্ণ হলো না। অরুণী বেশ সুললিত কণ্ঠে বলল, কার্তিক মশাই আপনার সাথে কথা বলার জন্য সেই কখন থেকে ভেতরে ঢুকতে যাচ্ছি, কিন্তু আপনার এই চিমড়ের দারোয়ান ঢুকতেই দিচ্ছে না। অরুণীর এরূপ মিথ্যাচারের প্রত্যুত্তরে দারোয়ান এক নজর অরুণীর দিকে তাকায়। পরক্ষণে কার্তিক কর্মকারের দিকে তাকিয়ে জোর গলায় বলল, কার্তিক মশাই, এই মাইয়া একটু আগে কল কইল যে। দারোয়ানের কথা কার্তিক মশাই থামিয়ে দিয়ে অরুণীর দিকে তাকিয়ে বলল, আসো, ভিতরে আসো তুমি।
অরুণীর উত্তর রাগে দারোয়ান বিড়বিড় করতে লাগলো। কপাল কুঁচকে তাকিয়ে রইল অরুণীর দিকে। অরুণী কার্তিক কর্মকারের সাথে হেঁটে বাসার সামনে গেল। বাসার সামনে কিছুটা জায়গা নিয়ে ফুল গাছ লাগানো, এর ভিতর সাদা গোলাপি বেশি, ফাঁকে ফাঁকে তুলসী গাছের টব বসানো। লাল টকটকে সদ্য প্রস্ফুটিত গোলাপের দিকে অরুণীর দৃষ্টি আবদ্ধ। কার্তিক কর্মকার পানি দেওয়ার পাত্রটা হাতে নিয়ে বলল, নাম কি তোমার? কি বলবে বলো। অরুণী বুঝল কার্তিক কর্মকার খুব ঠান্ডা মেজাজের ধীর স্থির প্রকৃতির মানুষ। অরুণী ভারী অবাক গলায় বলল, কার্তিক মশাই, আমি অরুণী। আমায় চিনতে পারছেন? কার্তিক কর্মকার সূক্ষ্ম দৃষ্টিতে অরুণীর দিকে তাকিয়ে বলল, না তো চিনতে পারিনি। ভালো করে দেখুন, মনে করুন মশাই। কথা বলার ফাঁকে ফাঁকে চারিদিক অবলোকন করছে অরুণী। যেভাবেই হোক বাসার ভিতরে ঢুকতে হবে। কার্তিক কর্মকার কিছুক্ষণ সময় নিয়ে কি যেন ভাবল। কয়েক মুহূর্ত পর চিন্তান্বিত চিত্তে বলল, তুমি কি ইন্ডিয়া থেকে এসেছো? অরুণী ৭-৫ না ভেবে বলল, হ্যাঁ হ্যাঁ কার্তিক মশাই, আমি ইন্ডিয়া থেকে এসেছি। কার্তিক কর্মকার একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে আফসোস করে বলল, ইন্ডিয়া থেকে চলে এসেছি 12 বছর হয়ে গেছে। কত পরিচিত মানুষ ছিল সেখানে, এখন কারোর সাথে পরিচয় নেই। এত পূর্ব পরিচিত মানুষের সাথে দেখা হলে সবাই আনন্দে আটখানা দিয়ে যায়। কার্তিক কর্মকারের চোখে মুখে বিস্ময়। অতীতের স্মৃতিচারণায় একটু উদাস হয়ে গেল। অতীতে ফেলে আসা স্মৃতির কথা মনে পড়লে মানুষ স্বভাব অনুসারে উদাস হয়ে যায়। কার্তিক কর্মকারের মনে কি চলছে অরুণী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তা বুঝতে চেষ্টা করল। আন্দাজে ঢিল মেরে কি ধরা খেল? অরুণী খানিকটা শঙ্কিত হয়ে বলল, এবার চিনেছেন আমায় মশাই? আপনাদের পাশের বাসায় ভাড়া থাকতাম। কার্তিক কর্মকারের দিকে প্রশ্নটা ছুড়ে অজ্ঞাত এক শঙ্কা নিয়ে উত্তরের অপেক্ষা করতে লাগলো। কার্তিক কর্মকারের পাশের বাসায় ভাড়াটিয়া কি ছিল? কার্তিক কর্মকার কিছু মুহূর্ত পর উৎকণ্ঠিত হয়ে বলল, এই তুমি শঙ্করের মেয়ে? অরুণীর চোখ মুখে আনন্দ। ঢিল তাহলে ঠিক জায়গায় লেগেছে। জি মশাই, এতক্ষণে চিনলেন? কার্তিক কর্মকার চোখে মুখে বিস্ময় আর গলায় আক্ষেপ। বলল, কত ছোট ছিলে তুমি, আমার কোলে কত পটি করেছ, হিসু করেছ, কত বড় হয়ে গেলে। এত বছরের ব্যবধানে নামটা ভুলে গেছি তোমার। এত পূর্ব পরিচিত মানুষের সাথে দেখা হওয়ার কার্তিক কর্মকার প্রবল আগ্রহান্বিত হয়ে পড়ে। কিন্তু কিছু মুহূর্ত পর কার্তিক কর্মকার অরুণীর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। সগ্রহে বিস্মিত হয়ে বলে, আচ্ছা অরুণী, তুমি বাংলাদেশে আসলে কিভাবে? আমার ঠিকানা বা পেলে কোথায়? অরুণীর চটপট উত্তর দেওয়া বন্ধ হয়ে গেল। শেষমেশ ধরা খেয়ে যাবে। মস্তিষ্কের ভিতর থেকে হাতড়ে হাতড়ে বুদ্ধি বের করতে ব্যস্ত হয়ে গেল। কার্তিক মশাই, আমি লেখাপড়া করতে আসছি বাংলাদেশে। বাংলাদেশে আসার সময় আব্বা আপনার ঠিকানাটা দিয়েছে। খুঁজবো করে খোঁজা হয়নি। ভেবেছি আব্বার দেওয়া ঠিকানা এখনো থাকেন কি থাকেন না, তাই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। কার্তিক কর্মকারের মুখে প্রসন্ন ভাব। কোটর কত ক্ষুদ্র হয়ে আসা তামাটে চোখ দুটোতে খানিকটা চমক। আনন্দ উচ্ছল হয়ে বলে, চলো অরুণী, বাসায় চলো। কয়দিন থেকে যাবে কিন্তু? অরুণীর ভিতরে ভিতরে বাঁধ ভাঙা আনন্দ হলেও বাইরে তোষামোদ ভাব। নিরুদ্বেগ ভাব নিয়ে বলল, না মশাই, অন্য দিন আসবো। আহা অরুণী, চলো তো তুমি। কত বছর বাদে দেখা। তোমার আব্বাকে মনে পড়ে খুব। কি যে ভালো মানুষ ছিল। আমরা প্রতিদিন সকালে একসাথে হাঁটতে বেরোতাম। বয়সে আমার অনেক ছোট হলেও আমরা ছিলাম বন্ধুর মতো। এইটুকু বলে থেমে কার্তিক কর্মকার আবার উদ্বেগপূর্ণ গলায় বলল, শঙ্করের কাছে ফোন দাও তো অরুণী, এখনই দাও। কথা বলি তোমার সামনে বসে। অরুণী ভড়কে গেল। ফোন নম্বর? কার ফোন নম্বর দিবে? অরুণী চটপট করে আহত গলায় উত্তর দিল, কার্তিক মশাই, বাবা তো বেঁচে নেই। আমি বাংলাদেশে আসার কয়েক মাস পর মারা গিয়েছে। কার্তিক কর্মকার আঘাতপ্রাপ্ত হলো তীব্রভাবে। কিছুক্ষণ চুপ করে থাকলো। খানিক পরে ব্যথিত হয়ে আফসোস করে বলল, বড্ড ভালো মানুষ ছিল শঙ্কর, এত অল্প বয়সে মারা গেল। কার্তিক কর্মকার উন্মাদনা হয়ে গেল। ব্যথিত ভাবটা গলায় আরো প্রখরভাবে আত্মপ্রকাশ করল। ঈশ্বর ওনাকে স্বর্গবাসী করুক।
অরুণী শুধু বারবার এদিক ওদিক তাকাচ্ছে কাঙ্ক্ষিত মানুষটার খোঁজে, চোখে চঞ্চল ভাব, মনে মনে ভারী খুশি। অবশেষে বিল্ডিংয়ের ভিতর ঢুকতে পারবে। কার্তিক কর্মকার ঔদাস্য হয়ে রইল। অরুণী আস্তে করে ডাকে, মশাই। কার্তিক কর্মকারের সম্বিত ফিরে অরুণীর দিকে তাকিয়ে বলে, চলো বাসায় চলো। কার্তিক কর্মকার বাসার নিচতলাতে থাকে। আগে তিনতলায় থাকতো, কিন্তু এখন সিঁড়ি বেয়ে তিনতলায় উঠতে উঠতে কার্তিক কর্মকারের প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়। অরুণী আশাহত হলো। ভেবেছে সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় আশেপাশের রুমগুলোতে উকি দিয়ে লোক অ্যালাইক আল্লু অর্জুনকে খুঁজবে। আর কার্তিক কর্মকার ডোরবেল চাপতেই বিশাল দৈত্য আকৃতির মাঝবয়সী এক মহিলা দরজা খুলে দেয়। মহিলার গায়ের রং টকটকে ফর্সা। অতিরিক্ত ফর্সার কারণে লাল ত্বক লাল দেখাচ্ছে। গাল ভর্তি পানির খিলি, পানির পিকে মুখ টকটকে লাল হয়ে আছে। মহিলার দুই গালে যে পরিমাণ মাংস আছে, অরুণীর সারা গায়ে সে পরিমাণ মাংস নেই। অরুণী একবার দরজার দিকে তাকায় আর একবার মহিলাটার দিকে তাকায়। দরজাটা বেশ চিপা। এই দরজা দিয়ে এই মহিলার চলাচল করতে যথেষ্ট অসুবিধেই পড়তে হয় বোধহয়। কার্তিক কর্মকার কি রোগা পাতলা, অথচ তার মেয়ে। অরুণী হালকা হেসে কার্তিক কর্মকারের দিকে তাকিয়ে বলল, আপনার মেয়ে মশাই? অরুণীর কথায় মহিলা খ্যাক করে ওঠে। কার্তিক কর্মকারের মুখ থমথমে। বোঝা গেল অরুণীর কথায় সে অপ্রীতিকর অবস্থায় পড়ে গেল। কার্তিক কর্মকার অপ্রস্তুত ভঙ্গিতে বলল, না না, আমার স্ত্রী। ইন্ডিয়া থেকে চলে আসার 2 বছর পর আমার প্রথম স্ত্রী মারা যায়। তারপর আবার বাংলাদেশে বিয়ে করি। অরুণীর কানে স্ত্রী শব্দটা প্রতিধ্বনিত হতে লাগলো। অরুণী একবার কার্তিক কর্মকারের দিকে তাকায় আর একবার কার্তিক কর্মকারের স্ত্রীর দিকে তাকায়। মনে মনে একটা আগাম ভবিষ্যৎবাণী বের করে। কোনো একদিন সকালবেলা ঘুম থেকে উঠে খবরের কাগজে দেখবে স্ত্রীর নিচে চাপা পড়ে কার্তিক কর্মকারের মৃত্যু। মনে মনে এই কথাটা ভাবতে ভাবতে ফিক করে হেসে ওঠে অরুণী। কার্তিক কর্মকারের স্ত্রী সঞ্চিতা কর্মকার কঠিন চোখে তাকায় অরুণীর দিকে। অরুণীর হাসি তৎক্ষণাৎ করে বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর বোঝা গেল সঞ্চিতা কর্মকার আন্তরিক মানুষ, আর কার্তিক কর্মকারও অতিথির প্রতি বেশ মনোযোগী। কার্তিক কর্মকার সঞ্চিতার দিকে তাকিয়ে বলল, সঞ্চিতা অরণ্যের জন্য ভালো মন্দ রান্না করতে বলো। সঞ্চিতা কর্মকার উত্তর দেওয়ার আগেই অরুণী বলে, সে কি মশাই, মন্দ রান্না কেন করবে, শুধু ভালো রান্না করবেন। অরুণীর এরূপ কথায় সঞ্চিতা কর্মকার বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে। কার্তিক কর্মকারের মুখের ভাব নিতান্তই স্বাভাবিক। কিশোরীদের চটপটে স্বভাব কার্তিক কর্মকারের বড়ই পছন্দ। কার্তিক কর্মকার বলল, অরুণী, তুমি কি কি খেতে পছন্দ করো? অরুণী কাঁধে থাকা ব্যাগ থেকে খাতা কলম বের করে পছন্দের খাবারের তালিকা করে সঞ্চিতা কর্মকারের হাতে ধরিয়ে দিল। সঞ্চিতা কর্মকার বিরক্ত হলো কিনা তা তার মুখাবয়বে বোঝা গেল না। সঞ্চিতা কর্মকার লিস্টটা হাতে রান্নাঘরের দিকে হাঁটতে লাগলো। গলা উঁচিয়ে হাঁকতে লাগলো, মিতু মিতু। মিতু বাসার কাজের মেয়ে। রান্নাঘরে গরমে আর আগুনের আঁচে ঘেমে একাকার। হাতের পৃষ্ঠদেশ দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলল, জি খালা। সঞ্চিতা কর্মকার মিতুর হাতে লেজটা গুছিয়ে দিয়ে গোমরা মুখে বলল, তোর কর্তা কোথা থেকে তার ইন্ডিয়া পূর্ব পরিচিত আত্মীয় ধরে এনেছে। দুপুরে কি কি খাবে তার তালিকা করে দিয়েছে। কোন সৌজন্য বোধ আছে বল? আবার আমায় দেখিয়ে জিজ্ঞেস করে, মশাই এটা আপনার মেয়ে? শেষ কথাটুকু শুনে মিতু খুব কষ্টে হাসি চাপিয়ে রাখল। কিছুতেই হাসা যাবে না সঞ্চিতা কর্মকারের সামনে। সঞ্চিতা কর্মকার চলে যাওয়ার পর মিতু ভিতরে রুদ্ধ হয়ে থাকা হাসি বের হতে লাগলো। মিতু হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। রান্নাঘর থেকে বিরিয়ানির ঘ্রাণ আসছে, মুরগির রোস্টের ঘ্রাণ আসছে। অরুণী চোখ বুঝে ঘ্রাণ শুকতে লাগলো। বিড়বিড় করে বলছে, ঘ্রাণেই অর্ধেক ভোজন। কার্তিক কর্মকার বাসা থেকে বের হয়ে গেছে একটু আগে। মিতু রান্না করছে আর সঞ্চিতা
কর্মকার অরুণীর একটু তফাতে বসে আছে। অরুণীর সাথে টুকটাক কথা বলছে। বাসায় আসার পর প্রথমে সঞ্চিতা কর্মকার যে আন্তরিক ভাব দেখিয়েছে, খাবারের তালিকাটা দেওয়ার পর সে আন্তরিক ভাবটা বাষ্পকারে উড়ে গেল। অরুণীর ব্যাগের ভিতরে থাকা ভাইব্রেশন করা ফোনটা কেঁপে উঠছে। অরুণী দ্রুত ফোন রিসিভ করে আড়ালে চলে গেল। ওপাশ থেকে অস্থির গলায় তাইতি বলল, অরু, তুই কই? শিপন স্যার আজ উচ্চতর গণিতের সাপ্তাহিক পরীক্ষা নিয়েছে প্রাইভেটে। স্যার আগেই বলেছে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে না তাদের আর পড়াবে না। আজ তোর নাম সবার আগে বলেছে। অরুণী নিরুদ্বেগভাবে বলল, বাসি পচা কথা বাদ দে, এমন নাটক জুড়ে দিব শিপন স্যার কেন তার বাপত করাবে। তুই কোথায় গিয়েছিস সেটা তো বলবি। ওই যে সেদিন একটা ছেলে দেখে প্রেমে পড়েছিলাম না, আলু অর্জুনের মতো দেখতে ছেলেটা, সেদিন যে বাসায় ঢুকেছে আমি এখন সে বাসায়। তাইতি যথারীতি অবাক, তৎক্ষণাৎ জিজ্ঞেস করলো, কি বললি অরুণী? তুই পাগল হয়েছিস? ওখানে সব ব্যাচেলার ছেলেরা থাকে, ওখানে তোকে ঢুকতে দিল কে? আর ঢুকতে দিলেও তুই ওই বাসায় কেন ঢুকবি? তাইতি একটু থেমে হতবুদ্ধি হয়ে আবার বলল, অরু, ওখানে সব ছেলেরা থাকে, তুই কি করিস সেই বাসায়? কোনো কিছু সম্পূর্ণ না শুনে এত হাইপার হোস কেন? আমি কি ব্যাচেলর ছেলেদের রুমে? আমি কার্তিক কর্মকারের বাসায়। এই বাসার মালিক কার্তিক কর্মকার। তাইতির বিস্ময়ের পালা আরো ভারী হয়ে আসে। তোকে বাড়ির কর্তা তার রুমে নিয়ে বসিয়ে রেখেছে? তাইতি এইটুকু বলে থেমে নানান আশঙ্কায় উতলা হয়ে বলল, অরু, তুই চলে আয় তাড়াতাড়ি। বাড়িওয়ালার উদ্দেশ্য খারাপ বোধ হয়। ওই ছেলেকে আমি খুঁজে দেবো তোকে, তুই তাড়াতাড়ি। তাইতির কথা শেষ হওয়ার আগেই অরুণী চাপা গলায় ধমক দিয়ে বলে, মাথায় বুদ্ধি থাকলে শুধু বাসায় ঢুকতে দেয় না, রোস্ট বিরিয়ানি সব খাওয়া যায়। তাইতি কিছু বলতে গেলে অরুণী খ্যাক করে ওঠে, আবার বলে, বুঝে না সোজে না ছাগল বাঁধের ঠ্যাঙ্গে। বাড়িওয়ালা হলো বুড়ো ধুল্লুল। অরুণী চট করে ফোনের লাইন কেটে ফোনটা বন্ধ করে রাখে। অরুণী জানালার গ্রিলের ফাঁক দিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। উকি ঝুঁকি মারছে, কাঙ্ক্ষিত মানুষটাকে দেখছে না। কিছুক্ষণ পর রুমের ভিতর থেকে ডাক আসে, অরুণী, অরুণী। কার্তিক কর্মকারের নিস্তরঙ্গ গলা। অরুণী সেদিকে এগিয়ে যায়। একবার ছাদের অজুহাতে উপরে যেতে পারলো ভালো হলো। অরুণী কার্তিক কর্মকারের কাছে গিয়ে বলল, কার্তিক মশাই, ছাদে কি ফুল গাছ আছে? কার্তিক কর্মকার ভারী উৎসুক হয়ে বলল, ফুল গাছ, সবজি গাছ সব আছে, 40 জাতের ফুল গাছ আছে। আমি একটু ছাদে গিয়ে দেখে আসি। হ্যাঁ। অরুণী কথাটা বলার সাথে সাথে হুঙ্কার ছাড়ে সঞ্চিতা কর্মকার। ছাদে ভাড়াটে ছেলেরা ক্রাম খেলে। বেড়াতে এসেছো ভালো কথা, রুম থেকে এক পা এদিক সেদিক বের হবে না। খাবারের তালিকা দেওয়ার পর থেকে অরুণীর প্রতি সুযোগ পেলেই উগ্র মেজাজ দেখাচ্ছে সঞ্চিতা কর্মকার। অরুণীর চোখে হতাশা, মনে মনে প্রচণ্ড ক্ষোভ উপচে পড়ছে। অনেক ছল চাতুরি করেও রুম থেকে বের হতে পারেনি, বাসায় এসেও খুঁজতে পারল না। অরুণী উদ্দেশ্যে অসিদ্ধি হলো। সঞ্চিতা কর্মকারের দিকে যতবার তাকায় ততবারই অরুণীর চোখ দুটো ফার্নেসের চুল্লির মতো জ্বলে ওঠে। কিছুক্ষণ পর ডাইনিং রুম থেকে সঞ্চিতা কর্মকার ডাকলো, অরুণী খেতে এসো। আর যা হয়েছে আর না হয়েছে দুপুরে চম্পেস্ট খাওয়া হবে, এই ভেবে মন ভালো করে ডাইনিং রুমের দিকে গেল। লুক অ্যালাইক আল্লু আর্জুনকে যেভাবে হোক খুঁজে বের করবেই, আজ না হয় কাল। অরুণী গিয়ে টেবিলে বসে ভালো করে তাকিয়ে দেখলো লিস্ট অনুযায়ী সব ঠিক আছে কিনা। সঞ্চিতা কর্মকার বলে উঠল, সব ঠিকঠাক আছে, খাওয়া শুরু করো। সঞ্চিতা কর্মকারের গলায় ব্যঙ্গাত্মক একটা ভাব ছিল। অরুণী সেদিকে কান দিল না, খাওয়া শুরু করলো। সব খেয়ে শেষ করে টেবিল থেকে উঠল। এত খেয়েছে পেটের ভারে হাঁটতে পারছে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মিতু হাসতে হাসতে বলল, গায়ে তো 200 লাখ মাংসও নাই, এত খাও কেমনে? খাও তো খাও, মোড়াও না কে? অরুণী মনে মনে ভাবছে মিতু কি অপমান করেছে আমায়। অরুণী মিতুর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলল, এমন চিকন হওয়ার জন্য প্রতিদিন সকাল সকাল দৌড়তে হয়, তুমি বুঝবে না।
অরুণী কিছুক্ষণ বিশ্রাম নিল। বিকেল হয়ে আসলো। অরুণী জানালার ফাঁক দিয়ে গেটের দিকে তাকিয়ে থাকে। না, কাঙ্ক্ষিত মানুষটাকে দেখছে না। একটু পর সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে। কার্তিক কর্মকার বারবার বলছে, অরুণী থেকে যাও। খুব জোর গলায় সাধছে। অরুণী হেসে বলল, আবার আসবো মশাই, ভালো মন্দ খেতে। তুমি থাকো কোন জায়গায়? আপনার বাসার সামনে দিয়ে যে রাস্তা গেছে ওই রাস্তার ডান মোড়ে গেলে আর একটা রাস্তা বামে মোড় নিয়েছে, সেখান দিয়ে সোজা দক্ষিণে 10 মিনিট হাঁটতে হবে, তারপর আবার বামে যেতে হবে, তারপর আবার সোজা রাস্তা। রাস্তার মাথায় বড় মসজিদ, মসজিদের পেছনে যে রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে পশ্চিমে যাবেন, পশ্চিমে গিয়ে দক্ষিণে, তারপরেই আমার বাসা। কথাগুলোতে কার্তিক কর্মকারের মাথায় চট পাকিয়ে গেল। কার্তিক কর্মকার হা করে তাকিয়ে আছে অরুণীর দিকে। অরুণী হেসে বলল, আচ্ছা আসি, আবার আসবো। অরুণী বাসায় যায়। বিশাল আলিশান বাড়ি। নামকরা ইঞ্জিনিয়ার শাহেদ আহমেদের একমাত্র মেয়ে অরুণী। গায়ের রং শ্যামলা, কিন্তু মায়াবী বটে। অরুণীর চঞ্চলতা যেন মায়াটা আরো গাঢ় করে দেয়। অরুণী পা টিপে টিপে বাসার ভিতর খুব সাবধানে ঢোকে। আকাশ পাতাল ফাটিয়ে হঠাৎ সেলিনা আহমেদ চিৎকার করে ওঠে, অরুণী! খুব লম্বা সেই ডাক। সাঁওতাল শিকারীর কোচে ঘা খাওয়া গৈসাপের মতো ডাকে গড়গড় করছে সেলিনা আহমেদ। রসপূর্ণ চোখে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, কোথায় গিয়েছিলি তুই? কোথায় গিয়েছিলি? সারাদিন কোথায় ছিলি? আজ শিফন স্যারের কাছে তোর উচ্চতর গণিত পরীক্ষা ছিল। আর পড়াবে না শিফন স্যার তোকে। কোনো টিচার 1 মাস পড়িয়ে তোকে আর পড়াতে চায় না। সেলিনা আহমেদের রাগে অরুণীর মাঝে তেমন ভাবান্তর পরিলক্ষিত হলো না। স্বাভাবিক গলায় বলল, উচ্চতর গণিত আমার অপশনাল সাবজেক্ট। অপশনাল মানে কি? ও ঐচ্ছিক। আমার ইচ্ছা হলে দিব পরীক্ষা, নয়তো দিব না। অরুণী আর এক দণ্ড না দাঁড়িয়ে চলে গেল রুমের দিকে। সেলিনা আহমেদ তখনও চিৎকার করে যাচ্ছে। অরুণীর কানে গেল, আজ সূর্য আসুক। আম্মা, এখন রাত হয়ে গেছে প্রায়। রাতের বেলায় সূর্য আসবে কোথা থেকে? অরুণীর গলায় রসিকতা। সেলিনা আহমেদের ক্রোধ আরো বৃদ্ধি পেল। অরুণী বিকট শব্দে দরজা আটকে দেয়। গোসল সেরে এসে বন্ধ করে রাখা ফোনটা অন করে তাইতির কাছে কল করে। অরুণী হ্যালো বলতেই তাইতি বলে, সমস্যা কি রে তোর? ফোন বন্ধ করে রেখেছিলি কেন তখন? তখন আমি কার্তিক কর্মকারের বাসায় ছিলাম। আর যাই হোক, কার্তিক কর্মকার চমৎকার মানুষ, কিন্তু বউটা দেখতে মিষ্টি কুমড়া আর আচরণ বোম্বাই মরিচের মতো। তাইতি গাঢ় স্বরে বলল, তুই কিভাবে কি করলি? একদম বাসার মালিকের বাসায় গিয়ে উঠেছিস? একেই বলে বুদ্ধির খেল। শুধু বাসায় যাওয়া না, রোস্ট বিরিয়ানি সব খেয়ে এসছে। অরুণী এইটুকু বলে থেমে হতাশ গলায় বলল, শুধু যার খোঁজে গিয়েছি তাকে পাইনি। বাসা পর্যন্ত গিয়েও পেলি না। আর তোর বাপের এত টাকা, তাও তোর মানুষের বাসায় গিয়ে ওভাবে খেতে হবে কেন? অরুণী আক্ষেপ করে বলল, কার্তিক কর্মকারের বউয়ের জন্য ঝামেলাটা হলো। ওভাবে খেতে ভালো লাগে, অ্যাডভেঞ্চার, বুঝলি? তুই যে ওই আল্লু অর্জুনকে ওইভাবে খুঁজছিস, এমন তাগড়া জোয়ান সুদর্শন পুরুষ, তার কি গার্লফ্রেন্ড নেই? গিয়ে দেখ, বউ আছে। নামধাম কিছুই জানিস না, শুধুই পাগলামি। অরুণী ধমক দিয়ে ওঠে। তাইতি হেসে বলে, তুমি বৃথাই সেজেছো বৈরাগী। গেজ দাঁতওয়ালাকে কিভাবে খুঁজে পাবে এই চিন্তায় বিবস্ব হতে হতে ঘুমিয়ে পড়ে অরুণী। সকালবেলা দরজা ধাক্কা ধাক্কির শব্দে পূর্ব প্রস্তুতি ছাড়াই ধা করে অরুণীর ঘুম ভেঙে যায়। আচমকা ঘুম ভাঙার ফলে প্রথমে কৌতূহলে চারিদিকে তাকায়, পরবর্তীতে দরজার সামনে সূর্যের গলা শুনে ভীতিগ্রস্ত হয়ে গেল। সকাল সকাল যমদূত এসে দুয়ারে হাজির। অরুণীর দরজা খুলতে ভয় করছে। দরজা খোলার সাথে সাথে বিকট আওয়াজের এক ধমকে অরুণীর কানের পর্দা ফেটে যেতে পারে, গালে 2-4 ঘা মেরে বসতে পারে। দরজায় ক্রমাগত আঘাত করেই যাচ্ছে। অরুণী দরজা খোলে, মাথা নিচু করে 2 হাতে 2 গাল চেপে রেখে দাঁড়িয়ে থাকে। গালে চড় খাওয়া বড্ড কষ্টের, আর চড়টা যদি কোনো রকম কানে লাগে মনে হয় সবকিছু তবদা লেগে গেছে। সূর্য শক্ত গলায় বলল, কিরে আরুণী, কোথায় গিয়েছিলি তুই কাল? অরুণীর বুক ভয়ে দুরু দুরু করছে। 2 হাত শক্ত করে গালে চেপে রেখেছে। অনুসূচিত হয়ে নিচু স্বরে বলল, সূর্যদা, আর কখনো যাব না কোথাও। এই কথা তো সেই ছোটবেলা থেকেই বলে আসছিস, আর তুই আব্বা আমার কথা শুনিস না কেন?
অরুণী নিচু স্বরে বলল। শুনি তো কথা। অরুণীর দুই চোখ পলক মধ্যেই অশ্রুপূর্ণ হয়ে গেল। সূর্য বেশ বিরক্ত হয়ে তাকালো। কিছু বলার আগে কেঁদে ভাসিয়ে দিস, এসব নেকা স্বভাব বাদ দে। সূর্যের গলার স্বর নরম হয়ে এসেছে। অরুণী যে ঝড় ঝঞ্ঝাটের আশা করেছিল তা কিছুই হয়নি। আজকে সূর্যের মেজাজ মনে হয় খুব ফুরফুরে। গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া লাগেনি বোধহয় আজ। অরুণী কথাটা বলতে গিয়েও চর খাওয়ার ভয় বলল না। সূর্য রুম থেকে বের হতে উদ্যত হলে অরুণী মেনিমুখো গলায় বলল, দাদা শিপন স্যার নাকি পড়াবে নাকি আমায়, একটু সুপারিশ করে দিও। সূর্য পিছনে ফিরে বলল, তোর জন্য আমি সুপারিশ করব? পাগলা কুত্তায় কামড়াইছে আমারে। অরুণী জানে সূর্য ঠিকই সুপারিশ করবে। সূর্য চলে যাওয়ার পর আরুণী রুমের দরজা জানালা বন্ধ করে হাই তুলতে তুলতে বিছানার দিকে এগিয়ে যায়। ঘুম ভালো হয়নি, আবার ঘুমোতে হবে। আলোতে অরুণীর ঘুম আসে না, তাই দিনের বেলায়ও রুমের দরজা জানালা আটকিয়ে অন্ধকার রুম বানিয়ে ঘুমাবে। কলেজের সময় হয়ে এলে ঝট করে বিছানা ছাড়ে। লুক অ্যালাইক আল্লু আর্জুনকে খুঁজতে হবে। সেই সুদর্শন পুরুষের হাসিটা ধারালো ছুরির মতো অরুণীর বুকে বিঁধছে। গেজ দাঁতের হাসি অরুণীর চোখের সামনে পর্দার মতো ভাসছে। ছেলেটার হাসির উপর কারফিউ জারি করা হোক, যেখানে সেখানে হাসা নিষিদ্ধ করা হোক। হেসে কারো ঘুম হারাম করার অধিকার তার নেই। ছেলেটার চেহারায় অদ্ভুত মায়া। যেসব ছেলেদের চেহারায় এমন মায়া তাদের কি বলা যেতে পারে? মায়াবতী শব্দটা শুধু মেয়েদের জন্য প্রযোজ্য কেন? অরুণী কলেজের উদ্দেশ্যে রেডি হয়ে নাস্তার টেবিলে যায়। টেবিলের পাশে দাঁড়িয়ে পাউরুটি আর কলা দ্রুত খাচ্ছে। সূর্য সিঁড়ি বেয়ে নামার সময় চোখ যায় অরুণীর দিকে। তোর কলেজ কয়টায়? এত তাড়াতাড়ি বের হচ্ছিস কেন? আর চেয়ারে বসে ধীরে স্থিরভাবে নাস্তা কর। কথাটা বলতে বলতে টেবিলের কাছে এসে চেয়ার টেনে বসে অরুণীর দিকে তাকায় সূর্য। সূর্যের রাগের ভয়ে অরুণীও বসে পড়ে। এক একটা বড় ভাই না, যেন সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। খাওয়ার মাঝে সূর্য বলল, আমি তোকে পৌঁছে দিব কলেজে। না, আমার গাড়িতে যেতে ভালো লাগে না, আমি হেঁটে যেতে পারবো। তোমার গাড়িতে তো তোমার লাল চুলওয়ালা বান্দরের মতো দেখতে গার্লফ্রেন্ডটা থাকবে। তোমার গার্লফ্রেন্ডের শরীর থেকে যা গন্ধ আসে, জাস্ট বমি করে দিতে ইচ্ছে করে। অরুণীর কথা শুনে সূর্য খাবার গিলতে ভুলে যায়। সূর্যের চোখ চড়ক গাছ। বিস্ময় আর রাগ মিশ্রিত গলায় বলল, অরণি কি বললি তুই? মিলে দেখতে বান্দরের মতো, ও শরীর থেকে গন্ধ আসে? তো কি ঘ্রাণ আসে? কিরকম ঘ্রাণ আসে? তোমার গার্লফ্রেন্ড কি পারফিউম ব্যবহার করে দাদা? পারফিউম তো তুমিই কিনে দাও, নামটা ঝটপট করে বলে ফেলো, আমারও একটা সেই রকম পারফিউম লাগবে। সূর্যের মুখ গুরু গম্ভীর হয়ে যায়। চোখ লাল করে অরুণীর দিকে তাকিয়ে রাগের বহিঃপ্রকাশ ঘটায়। অরুণী ভয় পায় সূর্যের এমন খ্যাপাটে চাহনি। গালে কি চর মেরেই বসবে এবার? কথার স্রোতের কি বলতে কি বলে ফেলল। সূর্য বলল, তোকে কে বলেছে আমি মিলাকে পারফিউম কিনে দেই? দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে সরণি। আর মিলাকে তোরা তো অপছন্দ কেন? সত্যি বলবো, চর মারবে না তো? অরুণীর মুখ থেকে সত্যিটা শোনার জন্য আগ্রহী হয়ে ওঠে সূর্য। বল, মারবো না চর। একে তো চুলগুলো স্ট্রেট করতে করতে গরুর লেজের মতো হয়েছে, তার উপর বান্দরের মতো লাল রং করা। খালেদা জিয়ার মতো চিকন ভ্রুগুলো আর্ট করে 3 ইঞ্চি মোটা বানায়। চোখে সারাক্ষণ টকটকে বাহারি রঙের লিপস্টিক তো থাকেই। ত্বকে 5 ইঞ্চি মোটা মেকআপ। সকাল বিকাল পার্লারের দুয়ারে গিয়ে কপাল ঘষে। বাম হাতেও 10 ইঞ্চি লম্বা লম্বা নখ, অফিসের মতো ডান হাতেও নখ। অরুণী একটু থেমে আক্ষেপ করে বলল, বিশ্বাস করো দাদা, তোমার গার্লফ্রেন্ড যদি টানা 1 মাস পার্লারে না গিয়ে আসল রূপ নিয়ে তোমার সামনে আসে, তুমি এতদিন তার যে রূপের আগুনে জ্বলে পুড়ে বার্ন ইউনিটে ছিলে, তখন তাকে দেখার পর আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে। সূর্যের গার্লফ্রেন্ডকে নিয়ে এতদিনের জমানো কথাগুলো বলতে পেরে অরুণীর মুখে হৃষ্টতা। অরুণী ভেবেছিল এসব বলার মাঝে সূর্যকে পুরনো সেই রাজা বাদশার মতো চিৎকার করে খামোশ বেয়াদব বলে থামিয়ে দিবে। কথাগুলো শুনে সূর্যের কেমন প্রতিক্রিয়া হয়েছে তা দেখার জন্য অরুণী তাকায় সূর্যের দিকে। ভয় ভয় গলায় বলে, দাদা, তুমি কিন্তু বলেছ চড় দেবে না। সূর্যের মুখ থমথমে। কথায় পরাস্ত হয়ে সূর্য কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর গলায় আদেশ করল, যা তুই কলেজে যা।
অরুণী পৈশাচিক এক আনন্দ নিয়ে টেবিল ছাড়ে, রাস্তায় হাঁটছে আর এদিক ওদিক তাকাচ্ছে। কোথায় পাবে সেই গেজ দাঁতওয়ালাকে? প্রথম দেখেছিল বাস স্ট্যান্ডে, মেরুন রঙের একটা শার্ট পরা ছিল, কাঁধে ছোটখাটো একটা ব্যাকপ্যাক। সেই বাস স্ট্যান্ড থেকে অরুণী ছেলেটাকে ফলো করতে করতে কার্তিক কর্মকারের বাসার গেট পর্যন্ত যায়। কার্তিক কর্মকারের বাসায় এখন গিয়ে লাভ হবে না। কার্তিক কর্মকার অরুণীকে নিয়ে তার বাসায় বসিয়ে রাখবে। সঞ্চিতা কর্মকার এক পাও বাসা থেকে বের হতে দিবে না। দুপুর ভালো মন্দ খেয়ে বিদায় নিতে হবে। 5-7 দিন হয়ে গেলেও অজ্ঞাত সেই গেজদাতওয়ালার সন্ধান মেলেনি। ক্লাসের ফাঁকে কলেজ ক্যান্টিনে বসে তাইতির সাথে বসে আড্ডা দিচ্ছে অরুণী। অরুণীর মুখে দুশ্চিন্তার ছাপ। তাইতি অরুণীর কাঁধে ঝাঁকি দিয়ে বিরক্ত গলায় বলল, একটা ছেলেকে একবার দেখলি, কোনো কিছু জানিস না ছেলেটার সম্পর্কে। খারাপও তো হতে পারে, বউও তো থাকতে পারে। আর অমন একটা সুদর্শন যুবক, সে কি সিঙ্গেল? অরুণী দ্বিগুণ বিরক্তি নিয়ে বলল, সবকিছুতে নেগেটিভ চিন্তা না করলে তোর হাঁসফাঁস লাগে না? ওই বাড়িতে সব ব্যাচেলর ছেলে পেলে থাকে। এমন হতে পারে না বিয়ে করে বউ বাসায় রেখে এসেছে। অরুণী চোখ মুখ কুঁচকে তাকায় তাইতির দিকে। তোর মতো এমন নেগেটিভ চিন্তাভাবনার মানুষ সাথে থাকলে জীবনে অনুপ্রেরণা বলতে কিছু থাকবে না। তাই তুই যা তো আমার। অরুণীর ধমকেও দমল না তাইতি, ফের বলল, এইসব যদি সূর্য ভাইয়া জানে তাহলে তোর হাত পা ভেঙে বাসায় বসিয়ে রাখবে। খবরদার কার্তিক কর্মকারের বাসায় আর যাস না। এসব মিথ্যে বলেছিস ধরা পড়লে সঞ্চিতা কর্মকার তার নিচে তোকে পিষে ফেলবে। সঞ্চিতা কর্মকারের কথা মনে পড়তেই অরুণীর বাঁধ ভাঙা হাসি শুরু হয়। কিছুক্ষণ পরে হাসি থামিয়ে চিন্তান্বিত হয়ে বলল, কাছ থেকে আমি তো শ্যামলা, আমায় পছন্দ করবে উনি? অদ্ভুত কথা বলিস না, মানুষ ফর্সা হলে কি সুন্দর হয়? তুইও তো। অরুণী তাইতিকে থামিয়ে দিয়ে বলল, শত্রুর নিন্দা আর বন্ধুর প্রশংসা দুটোই মূল্যহীন, চুপ থাক। কলেজ ড্রেস পরা, মাথার দুই পাশে 2টা বেনি কাঁথা, কলেজ ব্যাগটা কাঁধে, রাস্তার এক পাশ দিয়ে বাসার দিকে হাঁটছে অরুণী। কাঁধ বরাবর ছোট ছোট সিল্কি চুলের বেনি হাঁটার তালে তালে দুলছে। অরুণীর হাঁটতে ভালো লাগে। বাসা থেকে কলেজ 20 মিনিটের রাস্তা। শাহেদ আহমেদের গাড়ি আছে, সূর্যের গাড়ি আছে, তবুও অরুণী প্রতিদিন হেঁটে কলেজে যাবে আসবে। অদ্ভুত সব ইচ্ছে, অদ্ভুত সব ভালো লাগা অরুণীর। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।